পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, পরমাণু বোমা থেকে সপ্তাহখানেক দূরে ইরান। এরপর জানিয়ে দিব ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে কঠিন বার্তা হিজবুল্লাহর। আরো জানিয়ে দিব ইসরায়েলের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ, দখলদার ইহুদিবাজ বেঞ্জামিন নেতানিয়াহুর মাথা ফাটিয়ে দিয়ে লেবাননের 40 স্থাপনায় ইসরায়েলের হামলা। এবং আরো জানিয়ে দিব প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার, সাক্ষাৎ করলেন যোদ্ধাদের সাথে। এদিকে ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা। সর্বশেষ জানিয়ে দেব ইরান কখনোই নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করবে না, সর্বোচ্চ নেতার ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আলহামদুলিল্লাহ, পরমাণু বোমা থেকে সপ্তাহখানেক দূরে ইরান। ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যেন কৌতূহলের শেষ নেই পশ্চিমা দেশগুলোর। চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েলও। এর মধ্যে মধ্যপ্রাচ্যের শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পরমাণু অস্ত্র লাভের সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরু করেছে পশ্চিমা সংস্থাগুলো। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু বোমা তৈরির সময়সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তথা এর প্রধান রাফায়েল গ্রোসি জানান, পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরানের আর মাত্র 1 সপ্তাহ লাগবে। তবে এ সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে বা এর মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে এমনটা সত্যি নয় বলে মন্তব্য করেন গ্রোসি। প্রধান জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত হওয়ার কাছাকাছি হওয়াটা বিশ্বের জন্য আশঙ্কার কারণ হতে পারে। তবে তেহরানের কাছে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে এমন কোনো সরাসরি প্রমাণ নেই। গ্রোসি জানান, একটি কার্যকর পরমাণু ওয়ারহেড তৈরি করতে বহু জিনিসের প্রয়োজন হয়। ইরানের পরমাণু কার্যক্রম তাই অনেকটাই অনুমানমূলক। যদিও ইরান বলে আসছে তাদের পরমাণু কার্যক্রমের লক্ষ্যে সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান, তেহরানের পরমাণু নীতিমালায় অস্ত্র উৎপাদনের মতো কোনো বিষয়ের স্থান নেই। এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু প্রকল্পের জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ জানান রাফায়েল গ্রোসি। এতে করে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান হবে বলে মনে করেন তিনি। সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ লিখেছেন মার্কিন সাংবাদিক জবি ওয়ারিক, যেখানে তিনি দাবি করেন ইরান পরমাণু বোমা তৈরির একেবারেই দ্বারপ্রান্তে। সাংবাদিক জবি ওয়ারি লেখেন, ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বিরাট ভুল করেছে ট্রাম্প প্রশাসন, যার আড়ালে জাতিসংঘ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি। নিবন্ধে উল্লেখ করা হয়, বর্তমানে নিজেদের নাতানজ ফেরদো পরমাণু প্রকল্পে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। পরমাণু অস্ত্র বোমা তৈরি করতে প্রয়োজন ন্যূনতম 90% সমৃদ্ধকরণ। ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে বলে দাবি করেন জবি ওয়ারিক। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে কঠিন বার্তা হিজবুল্লাহর। ইসরায়েলের ছোড়া 5টি ড্রোন সম্প্রতি ভূপাতিত করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন একটি খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন, অন্যথায় পাল্টা হামলা চালাবে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল দালি আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সরকারের উপর তাদের হামলার রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলের হামলার মুখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করেছে সংগঠনটি। রাজনৈতিক
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বর্তমানে সীমান্তে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বোঝা যায় যে হিজবুল্লাহর হাতে ড্রোনের মতো আকাশযান শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে তারা সহজে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে। এছাড়া আকাশে ইসরায়েল এতদিন যে শ্রেষ্ঠত্ব উপভোগ করে আসছিল, এই অগ্রগতির কারণে তা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে বিভিন্ন দেশ ইসরায়েলের পাশ থেকে সরে গেছে, সেটিও বেশ পরিষ্কার। ইরানের দূতাবাসে হামলা চালিয়ে যার খেসারত দিতে হয়েছে ইসরায়েলকে। পাল্টা হামলা চালিয়ে ফের হুমকি দিয়ে রেখেছে নতুন করে হামলা চালালে দাঁত ভাঙার জবাব দেবে ইরানও। যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিয়েও খুব একটা লাভ হয়নি ইসরায়েলের। পশ্চিমারা ইসরায়েলের পাশে থাকবে বলেও শেষ পর্যন্ত দেখা যায়নি বিপদের দিনে। উল্টো কূটনৈতিক শক্তি বাড়াতে দেখা গেছে ইরানকে। সম্প্রতি 3 দিনের পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কার উদ্দেশ্যে করাচি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশ্যে বিমানে চড়তে দেখা যায় রাইসিকে। যদিও মাত্র কয়েক মাস আগে পাল্টাপাল্টি হামলায় ইরান পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল, তবে কূটনীতির মাধ্যমে সম্পর্ক জোড়া লাগায় মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশ। পাকিস্তানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইব্রাহিম রাইসির এই সফর দুই দেশের সম্পর্ক আরো উন্নত করবে বলে মনে করা হচ্ছে। লেবাননের 40 স্থাপনায় ইসরায়েলের হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 40টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইরানপন্থী এই গোষ্ঠীদের স্থাপনায় এসব হামলা করেছে ইসরায়েলি বাহিনী। খবর এনডিটিভির এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মাত্র কিছুক্ষণ আগে দক্ষিণ লেবাননের আইতা আল শাবের এলাকায় যুদ্ধ বিমান ও আর্টিলারির মাধ্যমে হিজবুল্লাহর প্রায় 40টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আইডিএফ সেনারা এসব স্থাপনার মধ্যে হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মূলত হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে এসব হামলা চালানোর কথা জানিয়েছে ইরানপন্থী শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, একমাত্র ইসরায়েল গাজায় হামলা বন্ধ করলে এসব আক্রমণে ইতি টানবে তারা। এদিকে 6 মাস পর হলেও গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অনবরত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশ করতে না পারায় সেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজ করছে। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধ বন্ধ এবং ত্রাণ সহায়তার প্রভাব বাড়ানোর দাবি উঠলেও আমলে নিচ্ছে তেল আবিব। প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার, সাক্ষাৎ করলেন যোদ্ধাদের সাথে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার তার বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎ করতে সুড়ঙ্গ ছেড়ে উপরে চলে এসেছেন বলে খবর পাওয়া গেছে। হামাসের একটি শীর্ষ সূত্র আল আরাবি আল জাদিদকে এই তথ্য জানিয়েছেন। সূত্রটি জানায়, সিনওয়ার সম্প্রতি প্রতিরোধ বাহিনী এবং দখলদার সেনাবাহিনীর মধ্যকার সংঘাতের স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি সুড়ঙ্গে নয় বরং মাটির উপরে হামাস যোদ্ধাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছেন। সূত্রটি দাবি করে সিনওয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নন। তিনি বলেন, সুড়ঙ্গের ভেতরে সিনওয়ার বিচ্ছিন্ন হয়ে আছেন বলে যে দাবি করা হয় তা আসলে নেতানিয়াহু এবং তার সংস্থাগুলোর প্রোপাগান্ডা। তারা মিত্রদের কাছে ঘোষণা করা তাদের লক্ষ্যে হাসিলে ব্যর্থতা ঢাকতে এইসব কথা বলে থাকেন। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে 40 জনের বদলে বীর জিম্মিকে মুক্তি দিতে হামাস আগ্রহী বলে যে খবর প্রকাশিত হয়েছে সেটিও অস্বীকার করেন ওই সূত্র। সূত্রটি জানায়, গাজায় আটক জিম্মিদের ঠিক কতজন এখনো বেঁচে আছে তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। তবে কয়েকটি মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে সংখ্যাটি তার চেয়েও অনেক বেশি। সূত্রটি দাবি করে হামাসের হাতে প্রায় 30 জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং শিনবেত অফিসার আটক রয়েছে। এসব বন্দীকে অন্তত সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। তারা আছে দখলদারদের হাত থেকে অনেক দূরে। কোনো পরিস্থিতিতেই তাদের কাছে যাওয়া সম্ভব নয়। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, হামাস নেতা সিনওয়ারের সুড়ঙ্গ থেকে বের হয়ে আসার খবরটিকে তারা বিশ্বাসযোগ্য বলে মনে করছে। উল্লেখ্য, হামাসের অভিযানে আটকদের মুক্তির জন্য এই ফোরাম গঠিত হয়েছে। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, সিনওয়ারের ছবি দেখা যায় গাজার রাস্তায় রাস্তায়, আর বন্দীরা বেসমেন্টে পড়ে আছে। এটা ইসরায়েলি ব্যর্থতার ছবি। সূত্র জেরুজালেম পোস্ট। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা। ইউক্রেনে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে ওইসব ক্ষেপণাস্ত্র ব্যবহারেও শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অস্ত্রগুলো গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের $300 মিলিয়ন সহায়তা প্যাকেজের অংশ ছিল, যা চলতি মাসে কিয়েভে পৌঁছেছে। মার্কিন মিডিয়ায় প্রতিবেদনে দাবি করা হয়, অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য ইতিমধ্যে অন্তত একবার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয়
বাহিনী। বুধবার ইউক্রেনের জন্য আরো $61 বিলিয়ন নতুন সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন বাইডেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এর মধ্যে পাল্লার সংস্করণ সরবরাহ করেছিল। সে সময় আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছিল। তবে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম পাঠাতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, আমি নিশ্চিত করতে পারি যে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে ইউক্রেনকে দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র প্রদান করা হয়েছে। ইউক্রেনের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার জন্য তাদের অনুরোধ বিষয়টি এটি আগে ঘোষণা করা হয়নি বলে জানান তিনি। ইতিমধ্যে কতগুলো ব্যালিস্টিক অস্ত্র পাঠানো হয়েছে তাই স্পষ্ট নয়। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন আরও ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে যা একটি পার্থক্য তৈরি করবে। কিন্তু আমি যেমন এই মঞ্চে আগেই বলেছি, কোনো রূপালী বুলেট নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে আঘাত আনতে গত সপ্তাহে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মঙ্গলবার রাতে অধিকৃত বন্দর শহর বার্ডিয়ানুসকে রাশিয়ার সেনাদের উপর হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সূত্র BBC, CNN, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস। ইরান কখনোই নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করবে না বলছে সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বুধবার তেহরানের হাজার হাজার শ্রমিকের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইরানকে তাদের সামনে নতজানু করা এবং তাদের পুরোপুরি অনুসরণে বাধ্য করা। কিন্তু ইতিহাস ঐতিহ্যের অধিকারী মহান ইরানি জাতি ও ইসলামী প্রজাতন্ত্র গন্ডামি ও বাড়াবাড়ির সামনে নত হবে না। ইরানি জাতি কখনোই বৈশ্বিক অহংকার দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার কাছে নথি স্বীকার করবে না এবং নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে। শ্রমিক সপ্তাহ উপলক্ষে বুধবার সর্বোচ্চ নেতার সঙ্গে শ্রমিকদের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ নেতা বলেন, আমরা বহু বছর ধরে আমেরিকা এবং ইউরোপের কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন। তাদের নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি? তারা পারমাণবিক অস্ত্র এবং মানবাধিকারের কথা বলছে। এটা মিথ্যাচার, এগুলো কিছু নয়। সন্ত্রাসবাদকে সমর্থন করা হচ্ছে এই অভিযোগ। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তাদের দৃষ্টিতে সন্ত্রাসবাদী কারা? গাজাবাসীরা সন্ত্রাসী। তিনি আরো বলেন, আমেরিকা ও ইউরোপের মতে গাজার জনগণ সন্ত্রাসী। একটি বদমাইশ, দখলদার ও অবৈধ সরকার মাত্র 6 মাসে প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে। এর মধ্যে শিশু রয়েছে কয়েক হাজার। এরপরও তারা সন্ত্রাসী নয়। কিন্তু যারা প্রতিনিয়ত বোমা হামলার মধ্যে রয়েছে তারা সন্ত্রাসী। ইহুদিবাদী ইসরায়েল ক্ষেত খামার ও ঘরবাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে যাতে উপশহর নির্মাণ করতে পারে। ফিলিস্তিনিরা তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া বাড়িটি রক্ষার চেষ্টা করছে। সে কিভাবে সন্ত্রাসী হতে পারে? তারই সন্ত্রাসী যারা তাদের উপর বোমা বর্ষণ করছে।